ওকে, আজকের আমরা কবি মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যের অন্তর্গত অভিষেক কাব্যাংশ নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদের কাছ থেকে আমি একটু শুনে নেব। সবাই আনমিউট করো না, দুই একজন বললেই হবে, একজন দুজন কথাটা বললেই হবে। আর ওখানে হোয়াটসঅ্যাপে যারা চ্যাটিং করে যাচ্ছিস তারা কিন্তু চ্যাট করা বন্ধ কর। হোয়াটসঅ্যাপে কিন্তু চ্যাটিং করা বন্ধ কর। আমি এখান থেকে ধর দেখতে পাচ্ছি। আর কিন্তু দু একজনের জন্য যেন পড়ানোটা মাটি না হয়ে যায়, পড়ানোটা বন্ধ না হয়ে যায়। আর রেকর্ডিং হচ্ছে, এর আগেও বলে দিয়েছিলাম, পুরো স্ক্রিনটাই রেকর্ডিং হচ্ছে, তাই যা চ্যাটিং করছিস সমস্ত লেখাগুলোই রেকর্ড হয়ে থাকছে। তাই উল্টোপাল্টা কাজ করিস না, উল্টোপাল্টা কথা বলিস না। আর যেহেতু 11টার পরে পড়ানো শুরু করছি, আর একটু দেরি হয়ে গেল, তাই সময় লাগবে, ওদিকে রাত হয়ে যাবে, তোদের জন্য যেন মাঝখানে আমার আরও ডিস্টার্ব না হয়, আমি যেন এটাকে লেন্দি না করি তোদের জন্য। তাই তোরা একটু নিজেকে সংযত করো, কন্ট্রোল করো। হ্যাঁ, বলছি যে আজকের আমি মাইকেল মধুসূদন দত্তের এই অভিষেক কাব্যাংশের হোমওয়ার্কগুলো নিয়ে আলোচনা করব বলে দিয়েছিলাম। তার সাথে বলেছিলাম যে এর আগের দিন যে চ্যাপ্টারটা আলোচনা হয়ে গেল, সেই চ্যাপ্টারটাও পারলে আরেকবার হয়তো একটু দেখে রাখো। যদিও আমার মনে হয় ওই চ্যাপ্টারের মানে সিন্ধু তীরে এই কাব্যাংশের সমস্ত হোমওয়ার্কগুলোই আলোচনা করে দিয়েছি, যেগুলো মেন কোশ্চেনগুলো হবে তার অ্যান্সারগুলো আলোচনা করা হয়ে গেছে। তাই সিন্ধু তীরে নিয়ে মনে হয় আমার কারোর কোনো অসুবিধা নেই। আর যদি অসুবিধা থাকে তাহলে আরও একবার সিন্ধু তীরের যে সমস্ত রেকর্ডিংগুলো আছে সেই রেকর্ডিংগুলো তোমরা আরেকবার শুনে নিও। আজকের আলোচনা করব এই অভিষেক কাব্যাংশের হোমওয়ার্ক, সেটা চেষ্টা করব শেষের দিকে যদি টাইম থাকে। তো হোমওয়ার্ক আলোচনা করার আগে আমি কাব্যাংশটা নিয়ে একটু আলোচনা করব, চেষ্টা করব যতটা পারি সংক্ষিপ্ত করে পুরোটা আলোচনা করতে, পুরোটা আলোচনা করে শেষ করতে চেষ্টা করব। এই 1 ঘন্টা ক্লাস যথেষ্ট নয়, এর আগের দিনও বলেছিলাম যে অনলাইনের যে ক্লাস হচ্ছে এই ভিডিও কনফারেন্সে পড়ানো, এটা যথেষ্ট নয়। এটা শুধু ওই মুখ দেখানো পড়ানো, মানে ওই আসবো, আমাকে দেখা যাবে, ছাত্রছাত্রীদেরকে আমি অল্প একটু দেখতে পাবো, এইটুকু। এটা হচ্ছে জাস্ট নিজেদের সান্ত্বনা দেওয়া যে সবাই তো অনলাইনে ক্লাস করছে, অতএব আমাদের বাংলা ক্লাসটাও অনলাইনে হচ্ছে, এটা সান্ত্বনা। আর এই সান্ত্বনা নিয়েই এই সান্ত্বনা নিয়েই আমরা হচ্ছে ক্লাসটা করব। তবে আমাদের আসল ক্লাসটা যেখানে হচ্ছে সেখানেই হবে, সেটা হচ্ছে ওই হোয়াটসঅ্যাপে রেকর্ডিং করে, এবং সেটা তোমাদের প্রত্যেকের দায়িত্ব থাকবে যে রেকর্ডিংগুলো মন দিয়ে শোনা এবং প্রতিদিনের পড়াগুলো প্রতিদিন শুনে তৈরি করে রাখা, আর ওটাকে কালেক্ট করে রাখা। কেউ কিন্তু ওগুলো নষ্ট করবে না, ডিলিট করবে না। আপাতত সামনের আমাদের কী বলে মাধ্যমিক পরীক্ষা যতদিন না পর্যন্ত শেষ হচ্ছে ততদিন নিজেদের কাছে কিন্তু সব রেখে দিও। তো মাইকেল মধুসূদন দত্তের এই অভিষেক কাব্যাংশ কবির শ্রেষ্ঠ এবং জনপ্রিয় কাব্য মেঘনাদ বধ থেকে গৃহীত। মেঘনাদ বধ এই কাব্য প্রকাশিত হয়েছে 1861 খ্রিস্টাব্দে। 1861 খ্রিস্টাব্দে প্রকাশিত মেঘনাদ বধ কাব্যের যে স্বর্গ বিভাজন ছিল, স্বর্গ দুটো বানান হয়, একটা দন্তেশ গয়রেব, একটা দন্তেশয় ব গয়রেব। যেটা দন্তেশয় ব গয়রেব সেই স্বর্গ মানে দেবলোক, আর যেটা দন্তেশ গয়রেব সেই স্বর্গ মানে অধ্যায়, কাব্যের অধ্যায়কে স্বর্গ বলা হয়। আর এই মেঘনাদ বধ কাব্যে এরকম 9টা অধ্যায় রয়েছে, 9টা স্বর্গ রয়েছে। তার মধ্যে প্রথম স্বর্গের নাম অভিষেক, আর ওই প্রথম স্বর্গের নামেই তোমাদের এই 10ম শ্রেণীর পাঠ্য অভিষেক কাব্যাংশের নামকরণ করা হয়েছে। আমি বারবার ধরে অভিষেকটাকে কাব্যাংশ বলছি, এটাও তোমাদের মন দিয়ে শুনে রাখতে হবে যে অভিষেক কাব্যাংশই লিখতে হবে, অভিষেককে কিন্তু কবিতা লেখা যাবে না। এর আগে পদ্মাবতী কাব্যের যে অংশ সিন্ধু তীরে, সেই সিন্ধু তীরেটাকেও কবিতা না বলে আমি কাব্যাংশ বলেছিলাম যে এই মেঘনাদ বধ আর পদ্মাবতী এই দুটো, কে লিখছিস রে, কি টাইটেলটা তো বলো, কি টাইটেল? তো এই দুটো কাব্যের, এই পদ্মাবতী আর মেঘনাদ বধ, এই দুটো কাব্যের যে অংশ আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত, এই দুটো কাব্যই একটা কাহিনী কাব্য। এই দুটো কাব্যের মধ্যে গল্প আছে, কাহিনী আছে। একটা কাহিনীর সঙ্গে, গল্পের সঙ্গে জুড়ে আছে ইতিহাস, আর একটা গল্প কাহিনীর সঙ্গে জুড়ে আছে আমাদের প্রাচীন সাহিত্য, প্রাচীন মহাকাব্য।
মানে রামায়ণের গল্প জুড়ে আছে। তো যেহেতু এটা কাহিনী কাব্য, যেহেতু এটা কোনো খণ্ড কবিতা বা স্বতন্ত্র কবিতা নয়, তাই অভিষেকটাকে আমরা কবিতা না লিখে কাব্যাংশ লিখব। প্রথমেই কিন্তু ভুল করবে না যে অভিষেক কবিতা থেকে গৃহীত, এটা লেখাই যাবে না। অভিষেক কাব্যাংশ থেকে গৃহীত বা কাব্যাংশ থেকে নেওয়া হয়েছে, এটা লিখতে হবে। এই পর্যন্ত সবার পরিষ্কার হয়ে গেছে আশা করি। এবারে আসি যে কবি মাইকেল মধুসূদন দত্ত কোন সময়ে বাংলা সাহিত্যে আত্মপ্রকাশ করেছেন। যদি কাব্যের প্রকাশকাল 1861 খ্রিস্টাব্দ হয়, তাহলে বুঝতেই পারছো যে ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে বাংলা সাহিত্যে আত্মপ্রকাশ করেছেন। কবি একটু বেশি বয়সে বাংলা সাহিত্যে পা রেখেছেন, বাংলা সাহিত্যের জগতে পা রেখেছেন একটু বেশি বয়সে। তার জীবন থেকে অনেকগুলো বছর অতিক্রান্ত হয়ে গেছে, অনেক বাধা বিপত্তি পেরিয়ে জীবনে অনেক কিছু হারিয়ে অনেক শিক্ষা লাভ করার পরে তিনি বাংলা সাহিত্যে পা রেখেছেন। তার আগে তিনি যেন বিদেশি সাহিত্যের মতো মরীচিকার পেছনে ছুটছিলেন। যতদিনে তার বোধোদয় হয়েছে, চেতনার উদয় হয়েছে, ততদিনে তার জীবন থেকে অনেকগুলো বছর চলে গেছে। আমরা বাংলা সাহিত্যের পাঠকরা এইটুকু কিন্তু আন্দাজ করতে পারছি যে কবির যে মান, কবির যে লেখনীর মান, কবির যা প্রতিভা, সেই প্রতিভা যদি তিনি আরও আগে থেকে কাজে লাগাতেন, তাহলে বাংলা সাহিত্য আরও বিপুল সম্পদের অধিকারী হতো। কিন্তু অল্প সময়ে তিনি যে উপহার বাংলা সাহিত্যকে দিয়েছেন, সেই উপহার কিন্তু যথেষ্ট উৎকৃষ্ট। হতে পারে স্বল্প, হতে পারে অল্প, হাতে গোনা কয়েকটা কাব্য, হাতে গোনা কয়েকটা নাটক আর দুটো প্রহসন। এই নাটক, প্রহসন আর কাব্য নিয়ে বাংলা সাহিত্যকে তিনি কিন্তু পরিপূর্ণ করে গেছেন, সমৃদ্ধ করে গেছেন। তবে হ্যাঁ, একটা আক্ষেপ আমাদের থাকে। সেই আক্ষেপটা কি না, তিনি যদি আরও একটু আগে থেকে চর্চা করতেন, তাহলে বাংলা সাহিত্য সেই সময় আরও উজ্জীবিত হতো, আরও প্রাণবন্ত হতো, আরও সমৃদ্ধ হতো। কবি দীর্ঘকাল ধরে বাংলা সাহিত্যের যে এক অর্থে বন্ধা দশা, বাংলা সাহিত্যের যে অনুর্বর দশা, সেই অনুর্বর দশাকে তিনি ঘুচিয়েছিলেন। বাংলা সাহিত্যকে তিনটে যুগ বা কালে বিভক্ত করা হয়, বলা হয়েছিল। এই তিনটে যুগের মধ্যে প্রথমটা ছিল প্রাচীন যুগ বা আদি যুগ, তারপরটা ছিল মধ্যযুগ, তারপরে আধুনিক যুগ। আর দীর্ঘকাল ধরে প্রাচীন যুগে আর মধ্যযুগে বাংলা সাহিত্য ছিল দৈবী কেন্দ্রিক। আসলে দেবতা বা দেবীর মাহাত্ম্যকে কেন্দ্র করে বাংলা সাহিত্য চর্চা চলছিল। মানুষ ছিল অসহায়, সেই অসহায়তার কারণে এই মানুষ ছিল দেবতা দেবীর উপরে নির্ভরশীল। তার মানে দৈবিক প্রভাব মানুষের মধ্যে কাজ করছিল। আসলে অসহায় মানুষ যখন আরও দুর্বল হয়ে পড়তে থাকে, আরও মানসিক শক্তি বা মানসিক বল হারিয়ে ফেলতে থাকে, তখন সেই মানুষ কিন্তু ঈশ্বরের কাছে মাথা নত করে দেয়, ঐশ্বরিক ক্ষমতার কাছে, দৈবীবাদের কাছে নতি স্বীকার করে নেয়। তার মানে মধ্যযুগ জুড়ে দেবতা দেবীর মাহাত্ম্য কীর্তনে ভরে রয়েছে বাংলা সাহিত্য। ঠিক সেই জায়গা থেকে যখন দু একজন কবি সাহিত্যিক বাংলা সাহিত্যকে জীবনমুখী করার চেষ্টা করছেন, দৈবীবাদ থেকে বের করে নিয়ে আসার চেষ্টা করছেন, তাদের কাজে যিনি সব থেকে বেশি শক্তিটাকে দান করেছিলেন, সব থেকে বেশি উজ্জীবিত করেছিলেন, তিনি হলেন কবি মাইকেল মধুসূদন দত্ত। কবি মাইকেল মধুসূদন দত্ত আধুনিক বাংলা সাহিত্যের পথপ্রদর্শক। আধুনিক বাংলা সাহিত্যের তিনি কাণ্ডারি। তিনি আধুনিক যুগের যে নবজাগরণ, সাহিত্যে যে রেনেসাঁস বা নবজাগরণ ঘটেছিল, সেই নবজাগরণের অগ্রদূত বা অগ্রপথিক বলা যায়। পৌরাণিক কাহিনীতে ভগীরথের কথা জানা যায়, আমরা জানি। ভগীরথ কি করেছিলেন না, ভগীরথ মহাদেবের জটা থেকে, মহাদেবের জটিল জটা জাল থেকে গঙ্গাকে মুক্ত করে প্রবাহিত করেছিলেন। ঠিক তেমনিভাবে বাংলা সাহিত্যকে এই আধুনিক যুগের সংস্কার, আধুনিক যুগের যে গতানুগতিকতা, আধুনিক যুগের যে অন্ধবিশ্বাস, সেখান থেকে বের করে নিয়ে এসে জীবনমুখী করে তুলতে পেরেছিলেন কবি মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন যেন বাংলা সাহিত্যের ভগীরথের মতো। আর তার সেই কাজে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি বা উপহার হলো মেঘনাদ বধ। যতগুলো কাব্য তিনি লিখেছেন, তার মধ্যে শ্রেষ্ঠ কাব্য কিন্তু মেঘনাদ বধকে ধরা হয়।
আর এই মেঘনাদ বধ কাব্যের নাম যেহেতু মেঘনাদকে কেন্দ্র করে, তাই বোঝাই যাচ্ছে এই কাব্যের কেন্দ্রীয় চরিত্র বা মুখ্য চরিত্র অর্থাৎ নায়ক চরিত্র হলো মেঘনাদ। মেঘনাদের আরেক নাম ইন্দ্রজিৎ। মেঘনাদের আরেক নাম ইন্দ্রজিৎ। জন্মলগ্নে মেঘের মতো গর্জন করে উঠেছিলেন, জন্মলগ্নে মেঘের মতো নাদ করে উঠেছিলেন, তাই ইন্দ্রজিতের জন্মকালে নাম হয়েছিল মেঘনাদ। মেঘের মতো নাদ বা গর্জন করেছিলেন তিনি, হুঙ্কার করে উঠেছিলেন জন্মলগ্নে। আর পরবর্তীতে দেবরাজ ইন্দ্রকে পরাস্ত করার পরে তার নাম হয়েছিল ইন্দ্রজিৎ। দেবরাজ ইন্দ্রকে বন্দি করেছিলেন, বন্দি করে তিনি লঙ্কাপুরীতে নিয়ে এসেছিলেন। তারপরে দেবরাজ ইন্দ্রকে বন্দি দশা থেকে মুক্ত করার জন্য ব্রহ্মাকে হস্তক্ষেপ করতে হয়। ব্রহ্মা এক অর্থে আপোষ করেন, অর্থাৎ ব্রহ্মা ইন্দ্রকে পরাস্তকারী মেঘনাদকে আশীর্বাদ দান করেন, আর সেই আশীর্বাদ দিয়ে এই মেঘনাদ ইন্দ্রকে মুক্ত করে দেয়। তো যে মেঘনাদ ইন্দ্রকে পরাস্ত করেছে সেই মেঘনাদের নাম হয়েছে ইন্দ্রজিৎ। তাহলে ইন্দ্রজিৎ বা মেঘনাদ, এই ইন্দ্রজিৎ বা মেঘনাদ কার পুত্র? লঙ্কার অধিপতি রাজা রাবণের পুত্র। প্রবল পরাক্রমশালী লঙ্কার অধিপতি রাজা রাবণ, রাজা রাবণ এবং মন্দোদরীর পুত্র হলেন মেঘনাদ তথা ইন্দ্রজিৎ। মন্দোদরী রাবণের স্ত্রী। মন্দোদরীকে যদি আমরা সমাস বা ব্যাসবাক্য তৈরি করি, সমাস বাক্য বা ব্যাসবাক্য, তাহলে দাঁড়াচ্ছে মন্দ উদর যার। উদর, উদর মানে পেট, মন্দ মানে খারাপ, খারাপ পেট, খারাপ পেট মানে পেট খারাপ হয়ে যাচ্ছে এমন না কিন্তু, হ্যাঁ এরকম আবার ভেবো না। তার মানে যাহার পেটে খারাপ কথা, তোদের মতো আছে অনেকে আর কি। আর এখানে যেহেতু স্ত্রীলিঙ্গে তাই মন্দ উদর না করে মন্দ উদরই করা হয়েছে, মন্দোদরী। তো মন্দোদরী আর রাবণের পুত্র হলো ইন্দ্রজিৎ তথা মেঘনাদ। এদিকে রাবণ তার অন্য আরেক স্ত্রীর নাম হলো চিত্রাঙ্গদা। রাবণ এবং চিত্রাঙ্গদার পুত্রের নাম বীরবাহু, যে বীরবাহুর মৃত্যুর কথা এই কাব্যাংশে আছে। রাবণ এবং চিত্রাঙ্গদা, দেখবে চিত্রাঙ্গদার নাম, চিত্রাঙ্গদা এই নামটা কিন্তু মহাভারতেও আছে, এটা তোমরা শুনে থাকবে। চিত্রাঙ্গদার নামটা মহাভারতে আছে। চিত্রাঙ্গদা হলো অর্জুনের স্ত্রী। অর্জুন, অর্জুনের স্ত্রীর নাম চিত্রাঙ্গদা, কিন্তু সেটা মহাভারতের চিত্রাঙ্গদা, সেই মহাভারতের চিত্রাঙ্গদা আলাদা, আর এ রামায়ণের চিত্রাঙ্গদা। কি হলো স্যার? মহাভারতে বিচিত্র বীর্যের স্ত্রীর নাম হতো চিত্রাঙ্গদা। বিচিত্র বীর্যের স্ত্রীর নাম চিত্রাঙ্গদা? হ্যাঁ স্যার, আর অর্জুনের স্ত্রীর নাম ইয়ে না তো, চিত্রাঙ্গদা না তো? তো কি বলো? বল বল কি বল? অর্জুনের একটা স্ত্রী ছিল স্যার সুভদ্রা, আর একটা স্ত্রী ছিল স্যার কি বলে দ্রৌপদী। অর্জুনের স্ত্রীর কথা বলে নাই। আরে হ্যাঁ, না, চিত্রাঙ্গদাকে নিয়ে তো নাটক আছে, কি বলিস? রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্য নাটক আছে তো। হ্যাঁ স্যার। তো অর্জুনের স্ত্রীর নাম চিত্রাঙ্গদা, অর্জুনের এক স্ত্রীর নাম চিত্রাঙ্গদা, অর্জুনের অনেক স্ত্রী। হ্যাঁ স্যার, তোরা তো ধারণাই করতে পারবি না, বুঝলি তো? তোরা যেখানে পৌঁছতে পারবি না, অর্জুন সেখানে পৌঁছে গেছে বিয়ে করার জন্য। স্যার মণিপুরের রাজকন্যা ছিল চিত্রাঙ্গদা। এই তো মণিপুরের রাজকন্যা চিত্রাঙ্গদা, যার সঙ্গে অর্জুনের বিয়ে হয়েছিল। আর শোন শোন, আমি বলি, এই চুপ করে শোন, সাউন্ড মিউট কর, শুনে নে আমার কথা। মহাভারতে ওখানে বিচিত্র বীর্যের স্ত্রীর কথা ছিল না, ওখানে ভালো করে আমার কথা শোন। ওখানে ছিল যে বিচিত্র বীর্য আর তার দাদার নাম ছিল চিত্রাঙ্গদ। ওখানে চিত্রাঙ্গদা বলে কোনো ওয়ার্ড ছিল না। দুই ভাই চিত্রাঙ্গদ আর বিচিত্র বীর্য। শান্তনু আর সত্যবতীর দুই পুত্র ছিল, শান্তনু আর সত্যবতী। রাজা শান্তনু আর সত্যবতীর দুই পুত্র। বড় ছেলের নাম চিত্রাঙ্গদ আর ছোট ছেলের নাম বিচিত্র বীর্য। চিত্রাঙ্গদ সিংহাসনে বসার কিছুদিন পরে মারা গেল। তারপরে বিচিত্র বীর্য তখন কিন্তু ছোট, তখন ভীষ্ম বিচিত্র বীর্যের হয়ে রাজ্যপাট দেখাশোনা করছিল। তারপরে যখন বিচিত্র বীর্য বড় হলো, তখন বিচিত্র বীর্যের সঙ্গে বিবাহ দেওয়ার জন্য ভীষ্ম কী করলো না, ওই অম্বা
অম্বিকা আর অম্বালিকা এই 3 কন্যাকে স্বয়ম্বর সভা থেকে হরণ করেছিল বিবাহ দেওয়ার জন্য। ওখানে চিত্রাঙ্গদার কথা নেই, ওখানে চিত্রাঙ্গদ আছে এবং সে কিন্তু বিচিত্রবীর্যের দাদা। ওকে, যাই হোক, মহাভারতে যে চিত্রাঙ্গদার কথা আছে, ওকে। হ্যাঁ মহাভারতে চিত্রাঙ্গদার কথা আছে, সেই মহাভারতে চিত্রাঙ্গদা এখানে আসবে না। এখানে আমাদের রামায়ণের কথা নিয়ে আলোচনা হচ্ছে, এখানে আমাদের মেঘনাদ বধ কাব্যের কথা নিয়ে আলোচনা হচ্ছে। এই মেঘনাদ বধ কাব্যের যে প্রথম স্বর্গ অভিষেক, এই অভিষেকে চিত্রাঙ্গদার কথা আছে এবং সেই চিত্রাঙ্গদা হলেন রাজা রাবণের স্ত্রী। রাবণ এবং চিত্রাঙ্গদার এক পুত্রের নাম হলো বীরবাহু, যে বীরবাহুর মৃত্যুর কথা এখানে রয়েছে। আমাদের এই কাব্যের প্রথমে, অর্থাৎ প্রথম স্বর্গটা যেখান থেকে শুরু হচ্ছে, সেই স্বর্গটা এই রকম কাহিনী দিয়ে শুরু হচ্ছে। দেখা যাচ্ছে রাজা রাবণ লঙ্কার সভা তলে বসে রয়েছে। ওইখানে কে মেসেজ করছে রে? কি মেসেজ করে লিখছিস রে? অনেকক্ষণ ধরে হচ্ছে। এই কার যদি কোনো কনফিউশন থাকে আমার সঙ্গে কথা বল, আর না হলে এখন একটু অফ করে যা, অফ কর। এটা নিয়ে আমরা একদম শেষে আলোচনা করব। সমস্ত কথা বলতেছে। যদি কারোর এই নিয়ে কোনো কনফিউশন থাকে, আমি যেটা ক্লিয়ার করে দিলাম, চিত্রাঙ্গদ চিত্রাঙ্গদা দুজন আলাদা চরিত্র। রামায়ণে চিত্রাঙ্গদা আলাদা, মহাভারতে চিত্রাঙ্গদা আলাদা। যদি কনফিউশন থাকে তাহলে পরে আলোচনা করি আমরা। আপাতত এইটুকু মনে রাখো যে রানী চিত্রাঙ্গদা আর রাজা রাবণের পুত্র হলো বীরবাহু। তো রাবণ সভায় সিংহাসনে বসে আছেন। এমন সময় ভগ্ন দূত, এই রাবণের এক দূতের নাম, দূত মানে যে সংবাদবাহক, প্রতিনিধি, যে সংবাদ বয়ে নিয়ে আসে, সংবাদ নিয়ে আসে। রাবণের এক দূত নাম হচ্ছে ভগ্নদূত। ভগ্ন মানে তো ভাঙা, তো ভাঙাচোরা দূত, যাই হোক ওটা ভেবো না, তো ভগ্নদূত তার নাম। তো ভগ্নদূত এই রাজসভায় সংবাদ নিয়ে এসছে। কি সংবাদ? না, রাম রাবণের যে যুদ্ধ হয়েছিল, সেই রাম রাবণের যুদ্ধে রাবণের প্রতিনিধিত্ব কে করছিলেন? না, রাবণের পুত্র বীরবাহু যুদ্ধে গিয়েছিলেন। তো সেই বীরবাহু রাম লক্ষ্মণের সঙ্গে যুদ্ধে বীরবাহুর মৃত্যু হয়েছে রামের হাতে। রামের হাতে বীরবাহুর মৃত্যু হয়েছে, এই সংবাদ নিয়ে এলো ভগ্নদূত। তখন রাজসভায় বসে রয়েছেন কে? না, রাজা রাবণ। ভরা রাজসভা। এই সংবাদটা শুনে সেই সভায় যেন একটা শোকের কারণে নিস্তব্ধতা শুরু হলো। রাজা তার পুত্র হারানোর শোকে মুহ্যমান হয়ে গেলেন, ভেঙে পড়লেন। কিন্তু ভেঙে পড়লেও যেহেতু তিনি রাজা রাবণ বাইরের থেকে বুঝতে দিচ্ছিল না যে তিনি ভেঙে পড়েছেন। কিন্তু তার মনের মধ্যে পুত্র হারানোর এই শোক তাকে ভেঙে চুরমার করে দিচ্ছে। তার পাঁজরটা যেন গুঁড়িয়ে যাচ্ছে। আরে যতই রাজা হোক, বাইরের থেকে তিনি রাজা, যতই কঠিন হোক, যতই কঠোর হোক, তিনি তো একজন পিতা। তার মানে রাজারাও তো মানুষ, রাজাদেরও তো অনুভূতি আছে, রাজাদেরও তো পরিবারের সঙ্গে সম্পর্ক আছে। পরিবারে সেই রাজা কারোর সন্তান, সেই রাজা কারোর স্বামী, সেই রাজা কারোর পিতা, তার মানে কোনো না কোনো সম্পর্কের সঙ্গে তো যুক্ত। তার মানে রাজার মধ্যেও তো সেই মানুষের মতো, আমাদের মতো সেই আবেগ অনুভূতিগুলো কাজ করে। তাহলে পুত্রকে হারানোর এই শোকের কথা যখন তিনি শুনলেন, শোকের সংবাদজনক যখন তিনি শুনলেন, সেই মুহূর্তে তিনি কাতর হয়ে পড়লেন। অন্যদিকে এই পুত্রের মৃত্যু সংবাদ শুনতে পেয়েছেন রানী চিত্রাঙ্গদা। রানী চিত্রাঙ্গদা পুত্রকে হারানোর এই সংবাদ শুনে শোকে কাতর হয়ে আলুথালু বেশে, মানে এলোমেলো বেশে পরিধানে তিনি সভাতলে এসে রাজার কাছে কাঁদতে কাঁদতে এক অর্থে নালিশ করছেন এবং রাজাকে তিনি আবেদন জানিয়েছেন তিনি যেন এই রাম লক্ষ্মণের বিরুদ্ধে যুদ্ধযাত্রার আয়োজন করেন এবং পুত্র হত্যার প্রতিশোধ নেন। এইভাবে অভিষেক এই প্রথম স্বর্গ দিয়ে শুরু হচ্ছে। অভিষেক কাব্যাংশের যে প্রথম স্বর্গ, সেই স্বর্গ দিয়ে শুরু হচ্ছে। লঙ্কাপুরীর রাজসভা দিয়ে শুরু হচ্ছে, যেখানে শোকের বার্তা পাওয়ার সাথে সাথে ঝড় বয়ে গেছে, শোকের ঝড় বয়ে গেছে, মুহ্যমান হয়ে গেছে লঙ্কাপুরীর সভা।
সারা রাজ্যে নেমে এসেছে একটা স্তব্ধতা, কারণ যুবরাজ মারা গেছে। রাজ্য জুড়ে একটা নিস্তব্ধতা বিরাজ করছে, শোকের বার্তা ছড়িয়ে পড়েছে সারা রাজ্য জুড়ে। এই অবস্থায় সেই মুহূর্তে রাবণ আর মন্দোদরীর পুত্র ইন্দ্রজিৎ তথা মেঘনাদ লঙ্কাপুরীতে অনুপস্থিত ছিল। লঙ্কাপুরীতে ওই মুহূর্তে উপস্থিত ছিল না। কোথায় ছিল? এর আগে আলোচনা করেছি না, লঙ্কাপুরী থেকে বহু দূরে। যে লাইনটা তোমাদেরকে মনে রাখতে হবে সেটা হলো, লঙ্কাপুরী থেকে বহু দূরে প্রমোদ উদ্যানে, প্রমোদ মানে আনন্দ ঘন, আনন্দপূর্ণ, মানে ফুল ফল বিভিন্ন গাছে সুসজ্জিত যে উদ্যান বা বাগান, প্রমোদ উদ্যান। প্রমোদ উদ্যানে প্রমোদ সাজে, প্রমোদ সাজে মানে এই প্রমোদ শয্যায় নিজেকে সুসজ্জিত করে। হাতে ছিল কনক বলয় মানে সোনার বালা। এটা কখনো যুদ্ধের সাজ হতে পারে না। কনক বলয় এটা হচ্ছে প্রমোদ সাজ। কানে ছিল কুণ্ডল। মহাভারতে আছে কর্ণ জন্ম লগ্নে কবচ আর কুণ্ডল নিয়ে জন্মগ্রহণ করেন। কবচ, হাতে কবচ আর কানে কুণ্ডল। এই কবচ কুণ্ডল থাকলে কর্ণকে কেউ হত্যা করতে পারবে না। যাই হোক, ইন্দ্রজিতের কানে কুণ্ডল, এখানে কানের গহনা, আর গলায় ছিল ফুলের মালা। একটা শব্দ আছে না, কি দাম ছিল? কুসুম দাম। কুসুম দাম মানে ফুলের মালা ছিল গলায়। তাহলে এই যে ফুলের মালা, হাতে ছিল কনক বলয় আর কানে ছিল কুণ্ডল, এগুলো হচ্ছে প্রমোদ সাজ। আর এই প্রমোদ সাজে প্রমোদ উদ্যানে তিনি বিচরণ করছেন। কার সঙ্গে? তার সঙ্গে ছিল তার স্ত্রী প্রমীলা আর প্রমীলার সখীরা। আর এই প্রমীলা এবং প্রমীলার সখীদেরকে বলা হয়েছে বামাদল। বামাদল মানে বামা শব্দের অর্থ নারী, কিন্তু এখানে নারী নয়, এরা তো রাক্ষসী। কিন্তু কবি রাক্ষস এবং এই রাক্ষসীদের তথা এই রক্ষ বংশকে আর রাক্ষস হিসেবে দেখেনি। কবি আমাদের মতো তাদের চেতনায় আরোপ করেছেন, মানে আমাদের মতো মানুষ হিসেবে মানবীর চেতনা আরোপ করে দিয়েছেন এই রাক্ষস কুলের ওপরে। তাই প্রমীলা রাক্ষসী নয়, প্রমীলার সখীরা রাক্ষসী নয়, তারা হয়ে উঠেছে বামা দল তথা নারী দল। এই নারী দলের মাঝে ইন্দ্রজিৎ প্রমোদ সাজে প্রমোদ উদ্যানে আনন্দে মশগুল, বিলাসিতায় মশগুল। এই সময়ে লঙ্কাপুরীতে ঘটে গেছে বিরাট একটা দুর্যোগ, অঘটন। আর এই দুর্যোগ, এই অঘটনের কথা লঙ্কাপুরী থেকে বহু দূরে থাকা ইন্দ্রজিৎ কিন্তু জানতেই পায়নি। ঘৃণাক্ষরে টের পায়নি, ঘৃণাক্ষরে নয়, বিন্দুমাত্র টের পায়নি। কিন্তু তাকে লঙ্কাপুরীর ওই সংকট সম্পর্কে জানানোটা দরকার আছে, তাকে লঙ্কাপুরীর ওই অবস্থা সম্পর্কে জ্ঞাত করা দরকার আছে। তাহলে সেই অবস্থা সম্পর্কে জ্ঞাত করার জন্য, জানান দেওয়ার জন্য লঙ্কাপুরী থেকে তার কাছে উপস্থিত হয়েছে লঙ্কাপুরীর কুলদেবী। লঙ্কাপুরীর কুলদেবীর নাম কি? লক্ষ্মী। লক্ষ্মী। এইবারে লঙ্কাপুরীর এই যে কুলদেবী লক্ষ্মী, তাকে এখানে বলা হয়েছে সমুদ্র সুতা। সুতা মানে কন্যা, সুত মানে পুত্র, সমুদ্র কন্যা অর্থাৎ সমুদ্র সুতা দেবী লক্ষ্মী। এখানে সমুদ্র কন্যার কথা আছে। আবার পদ্মাবতী কাব্যে যে সিন্ধু তীরে কাব্যাংশ আছে সেখানেও কিন্তু সমুদ্র নৃপতির কথা আছে, তার কন্যার কথা আছে। সমুদ্রের কন্যা বা সমুদ্র নৃপতি কন্যা, সমুদ্র রাজার কন্যা, ওখানে কি আছে? পদ্মা। পদ্মা। তার মানে দুটো জায়গায় দুটো আলাদা আলাদা চরিত্র। পদ্মাও ওই লক্ষ্মীর আর এক নাম, কিন্তু যেহেতু এখানে লক্ষ্মী আছে, এই কাব্যাংশে অভিষেকে আমরা লক্ষ্মী লিখব, এখানকার উত্তর লিখতে গিয়ে আমরা লক্ষ্মী লিখব, আর সিন্ধু তীরে কাব্যাংশের উত্তর লিখতে গিয়ে ওখানে আমরা পদ্মা লিখব। পদ্মাকে এখানে নিয়ে আসবো না, এখান থেকে দেবী লক্ষ্মীকে ওখানে নিয়ে যাব না, দুটোকে কিন্তু গুলিয়ে ফেলবে না, কাটা যাবে। তাহলে দেবী লক্ষ্মী ইন্দ্রজিতের কাছে উপস্থিত হয়েছেন, কিন্তু ইন্দ্রজিতের কাছে
দেবী লক্ষ্মী ওই লক্ষ্মীর বেশে উপস্থিত হয়নি, তিনি ছদ্মবেশ নিয়েছেন। কার ছদ্মবেশ নিয়ে উপস্থিত হয়েছেন? প্রভাষা প্রভাষা রাক্ষসী। এই প্রভাষা রাক্ষসী ইন্দ্রজিতের কে? ধাত্রী। ধাত্রী, ধাইমা, যিনি পালনকারিণী। জন্মদাত্রী হলেন মন্দোদরী, কিন্তু তার পালনকারিণী, তার সেবা যত্ন করেছেন, তাকে বড় করে তুলেছেন, যে সেই ধাত্রী হলেন প্রভাষা। সেই প্রভাষা রাক্ষসীর ছদ্মবেশে, মায়ের ছদ্মবেশে নয়। আমাদের মনে হতে পারে আচ্ছা তিনি মায়ের ছদ্মবেশে যেতে পারতেন, তিনি তো নিজে যা অর্থাৎ লক্ষ্মীর বেশেই যেতে পারতেন। হয়তোবা লক্ষ্মীর বেশে গেলে সেটা অনেক বেশি বিশ্বাসযোগ্য হতো না তুলনায় ধাত্রীর থেকে। হয়তো মায়ের বেশে গেলে হয়তো বিশ্বাসযোগ্য হতো না, মাকে যতটা না ভরসা করে বিশ্বাস করে তার থেকে একটু বেশি হয়তো ভরসা করে বিশ্বাস করে ইন্দ্রজিৎ তার ধাত্রী প্রভাষাকে। তাই যার বেশে গেলে বিশ্বাসযোগ্য হবে বেশি, সেই বেশ ধরে তিনি গিয়েছেন। এখন এটা নিয়ে আমাদের মনে আরও প্রশ্ন আসতেই পারে, তিনি বেশ ধরলেন কেন, ওর বেশেই গেলেন কেন, নিজের বেশে গেল না কেন? যেহেতু দেবী লক্ষ্মী লঙ্কার কুলদেবী, কুলদেবীর বেশেই গেলে কুলদেবীকে কেন বিশ্বাস করবে না? এই সমস্ত প্রশ্ন আমাদের মনে আসতেই পারে। এটা নিয়ে কোনো প্রশ্ন আসবেই না পরীক্ষায়। এটা নিয়ে তোমাদের নিজের মতো করে ভাবতেই পারো, কিন্তু এর উত্তর কি হতে পারে সেটা আমার কাছেও জানা নেই। সম্ভাব্য উত্তর অনেক রকমের হতে পারে, কিন্তু আসল কারণটা কোনটা সেটা হয়তো ওই মেঘনাদবধ কাব্যে দেওয়া আছে। পুরো মেঘনাদবধ কাব্যটা যদি তোমরা পড়ো তাহলে হয়তো বুঝতে পারবে যে দেবী লক্ষ্মী কেন প্রভাষার বেশ ধরে গিয়েছিল। যাই হোক, এটা নিয়ে এখন আলোচনার বিষয় নয়। এটা আমি প্রশ্নটা তোমাদের মাথায় দিয়ে দিলাম, তোমরা ভাবতে থাকো, চিন্তা করতে থাকো। সম্ভাব্য উত্তর অনেক কিছু বেরোতে পারে। আসলে সাহিত্য তো ভাবায়, সাহিত্য তো চিন্তা করতে শেখায়। তাহলে আমি একটা চিন্তা করার জন্য প্রশ্ন দিয়ে দিলাম। দেবী লক্ষ্মী উপস্থিত হয়েছেন ইন্দ্রজিতের কাছে প্রভাষার বেশ ধরে, প্রভাষা রাক্ষসীর বেশ ধরে, ইন্দ্রজিতের ধাত্রীর বেশ ধরে উপস্থিত হয়ে তিনি লঙ্কাপুরীর কুশল সংবাদ দিলেন। কুশল মানে ভালো, কুশল মানে কিন্তু সংবাদ নয়, কুশল সংবাদ, কুশল মানে ভালো সংবাদ। কিন্তু এখানে লঙ্কাপুরীর কুশল জানতে চাইলেন, লঙ্কাপুরীর কুশল, কহ দাসী লঙ্কার কুশল। ইন্দ্রজিৎ কনক লঙ্কা অর্থাৎ ইন্দ্রজিৎ কনক আসন তথা সোনার আসন ত্যাগ করে নেমে এসে মায়ের কাছে অর্থাৎ ধাত্রী প্রভাষার বেশধারী দেবী লক্ষ্মীকে প্রণাম করে এক অর্থে হাত জোড় করে নিজেকে দাস বলে পরিচয় দিয়ে তিনি লঙ্কার কুশল জানতে চাইলেন। কুশল মানে ভালো সংবাদ জানতে চাইলেন। এখানে লঙ্কার সংবাদ জানতে চাইলেন, কিন্তু লঙ্কাপুরীর যে সংবাদ এই ধাত্রীর বেশধারী দেবী লক্ষ্মী দিলেন সেই সংবাদ মোটেও কুশল সংবাদ নয়। লঙ্কাপুরীর দুর্যোগের সংবাদ, সংকটের সংবাদ, বিপদের সংবাদ। যদি পরীক্ষায় আসে যে লঙ্কাপুরীর কোন সংবাদ দেবী লক্ষ্মী দিয়েছিলেন, তাহলে আমাদের তিনটে তথ্য এখানে লিখতে হবে। একটা হলো লঙ্কাপুরীর বীর যোদ্ধা, বীর যুবরাজ, প্রবল পরাক্রমশালী রাবণের বীর পুত্র বীরবাহুর মৃত্যু হয়েছে। বীরবাহুর মৃত্যু, এটা আমাদের লিখতেই হবে। 2, লঙ্কাপুরীকে সেই মুহূর্তে ঘিরে রেখেছে রাম লক্ষণের বাহিনী তথা লঙ্কাপুরীর শত্রু দল বা শত্রু বাহিনী। রাক্ষসদের শত্রু দল লঙ্কাপুরীকে ঘিরে রেখেছে, লঙ্কাপুরী থেকে যাতে কেউ বেরোতে না পারে, লঙ্কাপুরীতে যাতে কেউ ঢুকতে না পারে, পুরোপুরি লকডাউন। ওই এইদিকে বাঁশ খুলে দিয়ে ওইদিকে বাঁশ বাঁধবো, হ্যাঁ, ওই রকম না, কিন্তু এরকম যেন না হয়। এই যে এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, দেখা যাচ্ছে এই গলিতে বাঁশ বেঁধে দিয়েছে, কারোর বাড়িতে কেউ করোনার পজিটিভ হলো, বাঁশ বেঁধে দিয়েছে, পুরো বাড়িটাকে বাঁশ ঘিরে দিয়েছে। পুরো বাড়িটাকে বাঁশ ঘিরে দিয়ে করবেটা কি? সারা দেশ সারা দেশ থেকে ব্যারিকেড তুলে নিয়ে একটা বাড়িতে বাঁশ ঘিরে দিয়ে লাভ হবে? একটা গলিতে বাঁশ ঘিরে দিয়ে লাভ হবে? হ্যাঁ, একটা পাড়ায় বাঁশ ঘিরে দিয়ে লাভ হবে? যখন লোকে আওয়াজ তুললো, দাদা আমাদের পাড়াতে এদিকে কিছু করছেন না, ওইদিকে আপনারা সব ব্যারিকেড দিচ্ছেন, তাহলে না এই ব্যারিকেডটা ওইখান থেকে খুলে নিয়ে এখানে লাগিয়ে দিত, হ্যাঁ, হয়ে গেল। কিছু তো করতে হবে না? আমরা কাজ করছি সেটা না যদি আমি দেখাই, পাবলিক তো প্রশ্ন তুলবে, আপনারা তো কিছু করছেন না, কেন কিছু করছি না? এই যে আমরা এখানে বাঁশ লাগিয়ে দিলাম, যে কি বাঁশ তো লাগালাম,
কেউ যদি প্রশ্ন করে এই ওর মুখে বাঁশ লাগা, বেশি প্রশ্ন। এখানে মানুষ বাঁচে না, আমরা হচ্ছে জনপ্রতিনিধিরা রাস্তায় বেরিয়ে কাজকর্ম করছি, তোমরা বাড়িতে বসে বসে বেশি বেশি মজা না, এই ওর মুখে বাঁশ লাগিয়ে দে, ওকে একবারে বাঁশের সঙ্গে বেঁধে ফেল। বাসের ব্যবসা বাইরে গেছে কিন্তু না, হ্যাঁ বাসের ব্যবসা বেড়ে গেল lockdown। হ্যাঁ, যাই হোক, আমরা যেখানে ছিলাম তো আমাদের লঙ্কাপুরীতে পুরাপুরি লকডাউন চলছে, লঙ্কা থেকে কেউ বেরোতে পারবে না, আর লঙ্কাপুরীতে কেউ ঢুকতেও পারবে না, চারদিকে ঘিরে রেখে দিয়েছে, ফুল কোয়ারেন্টাইনে আছে এই রাবণ আর তার বাহিনী। এই অবস্থায় লঙ্কাপুরীর দুর্যোগের সংবাদ দিলেন। তাহলে আমি 3টে তথ্যের কথা বললাম, 2টো তথ্য বলা হয়ে গেছে, আর একটা কি বাকি আছে, কে পারবি বল? হ্যাঁ, রাজা রাবণ পুত্র হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য যুদ্ধের সাজে সেজে উঠছে, আর লঙ্কাপুরীর যত বীর যোদ্ধারা রয়েছে সবাইকে নির্দেশ দিয়েছে যুদ্ধের সাজে সেজে উঠতে। আর বীর যোদ্ধাদের মধ্যে রণবাহিনীর, যেসব রণবাহিনীর কথা বলা হয়েছে তার মধ্যে একটা আছে পদাতিক বাহিনী, হস্তি বাহিনী আর অশ্ববাহিনী। আর এই বাহিনী যুদ্ধের সাজে সেজে উঠছে, বীরদের পদভারে লঙ্কাপুরী কম্পিত হচ্ছে, কাঁপছে। এরকম ভাবে রয়েছে যে রাজা রাবণ যখন যুদ্ধের সাজে সাজছে আর বীরদেরকে যুদ্ধের সাজে সেজে ওঠার নির্দেশ দিয়েছে, লঙ্কাপুরী বীরদের পদভারে কম্পিত হচ্ছে। আর সেই বীরদের পদভারে কম্পিত হচ্ছে মানে একবারে ভয়ঙ্কর, আসন্ন ভয়ঙ্কর যুদ্ধের প্রস্তুতি চলছে। তাহলে এই লঙ্কাপুরীর ঘোর সংকটের সময় কাকে দরকার? আমাদের হিরোকে দরকার। হিরো কে? হিরো কে? হ্যাঁ হ্যাঁ, ইন্দ্রজিৎকে দরকার। ইন্দ্রজিৎ কি এরকম বীর যোদ্ধাকে দেখলে পিতার মনোবল কতখানি বাড়বে, পিতার শক্তি কতখানি বাড়বে। আর ওদিকে লঙ্কাপুরীর যে অন্যান্য যোদ্ধারা, তারা যদি এরকম বীরকে পায় তাদের মনোবল তো 1000 গুণ বেড়ে যাবে মনোবল। পরবর্তীতে লঙ্কাপুরীতে যখন ইন্দ্রজিৎ পৌঁছেছে তখন বীরেরা ইন্দ্রজিৎকে দেখে যেভাবে হুঙ্কার ছাড়ছে, তাদের যে আত্মবিশ্বাস, তাদের যে মানে কি বলবো মনের জোর কয়েক গুণ বেড়ে গেছে। মনে হচ্ছে মানে এখন যদি রাম লক্ষণ বানর বাহিনী যে আসুক না কেন একবার উড়িয়ে দেবো, ফাটিয়ে দেবো একবারে, এরকম ব্যাপার। আমাদের হিরো চলে এসছে। বাহুবলী দেখেছিস ফার্স্ট পার্টটা? হ্যাঁ, আমি তো অনেকবার দেখেছি। তো যখন যখন ওই বাহুবলীতে যখন যুদ্ধ হচ্ছে, ফার্স্ট পার্টের কথা বলছে, হ্যাঁ যুদ্ধ হচ্ছে, শেষের দিকে যখন দেখা যাচ্ছে যে যুদ্ধে হেরে যাচ্ছে ওই সেই কি যেন ছিল রে ওই হ্যাঁ কালকেও কালকেও সৈন্যবাহিনীর কাছে যুদ্ধ যখন হেরে যাচ্ছে, কারোর হাত কেটে গেছে পুরোটা, কারোর পা কেটে পড়ে গেছে, সব যুদ্ধক্ষেত্রে মৃত্যু মৃত্যু বলে সব পিছিয়ে আসছে, তখন বাহুবলী সামনে রুখে দাঁড়িয়েছিল না, ওদের আত্মবল মনোবলটাকে, ওদের আত্মবিশ্বাসটা কিভাবে বাড়িয়েছিল। হ্যাঁ, সেই বীর যোদ্ধা যে যুদ্ধক্ষেত্রে শুধু লড়াই করে না, যে যুদ্ধক্ষেত্রে শুধু প্রাণ দেয়, সেই বীর যোদ্ধা নয়, সেই একমাত্র বীর যোদ্ধা যে যুদ্ধক্ষেত্রে লড়াই করে এবং অন্যান্য সৈন্যবাহিনীকেও আত্মবিশ্বাসে বলীয়ান করে সামনের দিকে এগিয়ে নিয়ে চলে। এই ইন্দ্রজিৎও তাই, নিজে যেমন লড়াই করতে পারে বীরের মতো, তেমনি অন্যান্য বীর যোদ্ধাদের আত্মবল মনোবলটাকে আরও জোরালো করতে পারে। তাহলে এইরকম একজন বীর যোদ্ধাকে দেখে রাক্ষসপুরীর সৈন্যদলের, রাক্ষস বাহিনীর যে মনোবল কয়েক গুণ বেড়ে যাবে, এটাই স্বাভাবিক। তাহলে এই মুহূর্তে ইন্দ্রজিৎকে দরকার, কিন্তু ইন্দ্রজিৎ এই মুহূর্তে লঙ্কাপুরী থেকে বহু দূরে, প্রমোদ উদ্যানে, প্রমোদ বিহারে রত। এই লাইনটা বারবার আমি বলছি, তার কারণ এই লাইনটা তোমাদের মুখস্থ করতে হবে যে লঙ্কাপুরী থেকে বহু দূরে প্রমোদ উদ্যানে ইন্দ্রজিৎ প্রমোদ সাজে, প্রমোদ বিহারে রত। কাদের সঙ্গে? বামা দলের সাথে। সেখানে নিজের স্ত্রী প্রমীলা এবং তার সখীরা রয়েছে। এই অবস্থায় লঙ্কাপুরীর যখন দুর্যোগ সংকটের কথা শুনলেন, তখন ইন্দ্রজিৎ অত্যন্ত অবাক হলেন, বিস্মিত হলেন। বিশেষ করে বিস্ময় তার কাছে কার জন্য? যে তার বীর অনুজ অর্থাৎ বীর ভাই বীরবাহুর মৃত্যু তিনি মেনে নিতে পারলেন না। সেই সাথে সাথে আরও বিস্ময়, যে রামচন্দ্রকে তিনি নিজের হাতে হত্যা করেছেন সেই রামচন্দ্র আবার পুনর্জীবন পেয়েছে এবং তার হাতে মৃত্যু হয়েছে তার বীর ভাইয়ের। এটা তার কাছে পরম বিস্ময়।
কিন্তু এটা যে সত্যি, এরকম যে ঘটেছে, এটা যে কোনো মিথ্যে নয়, এক বর্ণ মিথ্যে নয়, সেটা দেবী লক্ষ্মী তাকে বোঝালেন, আশ্বস্ত করলেন এবং তাকে অনতিবিলম্বে খুব তাড়াতাড়ি লঙ্কাপুরীতে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দিলেন। এই অবস্থায় একটা মানুষ যদি তার নিজের ভুল বুঝতে পারে, সে যদি মনে করে যে এতক্ষণ সে যে কাজ করেছে সেই কাজটা সে ভুল করেছে, তার মধ্যে যদি অপরাধ বোধ তৈরি হয় এবং সে যদি অনুতপ্ত হয়, তাহলে ওই মুহূর্তে তার নিজের প্রতি, নিজের উপর একটা ধিক্কার তৈরি হবে, ঘৃণা তৈরি হবে। যে যেখানে আমার ভাই মৃত, যেখানে আমার বাবা মা এরা শোকে আচ্ছন্ন, যেখানে ভেঙে পড়েছে লঙ্কাপুরীর বীর যোদ্ধারা, লঙ্কাপুরী আজ বিপন্ন, মানে আমার দেশ বিপন্ন, তাহলে সেই দেশকে রক্ষা করা আর আমার দায়িত্ব কর্তব্য। অথচ এই বিপদের সময় আমি পাশে না থেকে আমি সম্পূর্ণ অজ্ঞাত আমার দেশের এই অবস্থা সম্পর্কে, আমার স্বজাতির এই অবস্থা সম্পর্কে, আমার আপনজন পরিবারের এই অবস্থা সম্পর্কে আমি সম্পূর্ণ অজ্ঞাত। তাহলে আমার কি করণীয় এই মুহূর্তে? এই মুহূর্তে করণীয় হলো, এই মুহূর্তে যেমনভাবে আছি সেই মুহূর্তে রওনা দেওয়া লঙ্কাপুরীতে। তিনি প্রমীলাকে জানানোরও অবকাশ পাননি। আসলে তার মন ওই মুহূর্তে এতটাই অপরাধবোধে দীর্ণ হয়েছিল যে ওই মুহূর্তে নিজের উপরে ধিক্কার দিয়ে তার স্ত্রীকেও জানানোর মতো সময় পাননি। তিনি মানসিকভাবে এমনই বিপর্যস্ত হয়েছিল। তারা 1 মিনিট, কি হয়েছে ব্যাপারটা বলছি। ব্যাটারি, হ্যাঁ এবার ঠিক আছে। তো লঙ্কাপুরীর এই সংকটের অবস্থার কথা শুনে নিজের উপরে ধিক্কার দিলেন। ধিক্কার দিয়ে ক্রোধে উন্মত্ত ইন্দ্রজিৎ তার পরনের প্রমোদ সাজ ছুঁড়ে ফেললেন, হাতের কনক বলয় ছুঁড়ে ফেললেন, কান থেকে ছুঁড়ে ফেললেন তার কুণ্ডল, আর গলা থেকে ছিঁড়ে ফেললেন পায়ের কাছে কুসুম দাম। আর নিজেকে সুসজ্জিত করলেন কোন সাজে, কোন পরিধানে? যুদ্ধের সাজে বা যুদ্ধের পরিধানে। এই যুদ্ধের পরিধানে নিজেকে সুসজ্জিত করা, এখানে দুটো উপমার সাহায্যে তুলনা করা হয়েছে। এই দুটো উপমা কিন্তু আমি অনেকটা ক্লাস ধরে বুঝিয়েছিলাম। কি মনে পড়ছে? একটা উপমা আছে মহাভারত থেকে, আর একটা উপমা আছে পুরাণ থেকে। কি মনে পড়ছে কারোর? সবার মনে পড়ছে না? হ্যাঁ স্যার। হ্যাঁ, এই যে সাজিলা রবীন্দ্র সব বীর আভরণে হৈমবতী সুত যথা নাসিতে তারকে মহাসুর। এই যে হৈমবতীর পুত্র অর্থাৎ দেবী দুর্গার পুত্র কার্তিক যেমন তারকাসুরকে বধ করার জন্য যুদ্ধের সাজে সেজে উঠেছিলেন, ইন্দ্রজিৎ তেমনি লঙ্কাপুরীতে ফিরে যাওয়ার আগে প্রমোদ সাজ ছুঁড়ে ফেলে বীর সাজে নিজেকে সুসজ্জিত করেছিলেন। কিংবা মহাভারতের সেই যে বৃহন্নলার বেশধারী কিরীটী তথা অর্জুন যেমন তার বৃহন্নলার বেশ বা সাজ ছেড়ে যুদ্ধের সাজে সেজে উঠেছিলেন কোথায়? শমী বৃক্ষমূলে, উত্তরকে সাথে নিয়ে। মৎস্য দেশের রাজা বিরাটের পুত্র উত্তরকে সাথে নিয়ে তিনি যেমন যুদ্ধের সাজে সেজে উঠে আক্রমণ করেছিলেন সেই বিরাট রাজার গোধন হরণকারী দুর্যোধন এবং তার ভাই বা সেই সমস্ত শত্রুদের বিরুদ্ধে, ঠিক তেমনি সাজে সেজে উঠেছিলেন ইন্দ্রজিৎ। এবং ইন্দ্রজিৎ সেই বীর সাজে সেজে উঠে তিনি লঙ্কাপুরীতে যাওয়ার জন্য রথে চড়বেন। এমন সময় কি ঘটল? একটা নাটকীয়তা তৈরি হলো। কি ঘটলো এমন সময়? প্রমীলা উপস্থিত হলো। প্রমীলা কোথা থেকে জানতে পেরেছে, কোথা থেকে খবর পেয়ে গেছে বুঝলে? কে খবর দিয়েছে? প্রমীলার বান্ধবীরা খবর দিয়েছে, ওই তোর তোর স্বামী পালাচ্ছে। তো তোর স্বামী পালাচ্ছে, তোকে ফেলে দিয়ে পালাচ্ছে, ধর ওর ঠ্যাং ধর। কিন্তু
এই প্রমিলা তো টাকা। এই প্রমিলা তো আমাদের আজকালকার মেয়েদের মতো প্রমিলা না, না। আজকালকার মেয়েদের মতো প্রমিলা যদি হতো আর শুনতে পেত যে স্ত্রীকে না জানিয়ে চুপিসারে পালানো হচ্ছে, তাহলে একদম ঝাঁটার বাড়ি মুড়ো ঝাঁটাটা রেডি রাখতো একবারে। আর যেতেই দিত না রে বাবা, যেতেই দিত না। ঝাঁটার বাড়ি তো পরে, তার আগে যেতেই দিত না। হাত ধরে অনুরোধ করা, 2 হাত জড়িয়ে ধরে অনুরোধ করলো, কাকুতি মিনতি করছে যে প্রাণনাথ তুমি আমাকে ফেলে কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ, আমি হ্যাঁ তোমার দাসী, তোমার কিঙ্করি, তুমি কেন যাচ্ছ। এই আজকালকার প্রমীলারা এই সুযোগ দিতই না। হাত তো ধরতই না, বরং ঠ্যাং দুটো ধরতো, আর ওই সস্তা দরের কাপড় কাচা সাবান দিয়ে আছাড় আছাড় আর আছাড় আছাড় আছাড়। দামি সাবান কিনে নিয়ে আসবি, দেখবি সাবান কম তোমার দিলে। এত অভিজ্ঞতা? হ্যাঁ কি বলে দেখো। মিউট কর মিউট কর মিউট কর মিউট কর। আর এই আমার অভিজ্ঞতা না, এই অভিজ্ঞতা আসছে তোদের জীবনে, দেখিস কন। হ্যাঁ দেখিস কন কাপড় কাচা সাবান কীরকম সস্তা দরের কিনে আসবি, আর কীরকমভাবে তোদের ওই অল্প অল্প করে ঘষবে আর আছাড় মারবে জোরে জোরে, দেখিস। এই জন্য নিজেদেরকে তৈরি কর। এইসব আচ্ছা, কাব্য খাওয়ার না, থেকে না খাওয়াই ভালো। এই যে আমাদের যে কাব্য, এই মেঘনাপদ কাব্যের যে অংশ অভিষেক, এই অভিষেক কিন্তু জীবনমুখী, জীবন দিয়ে জানতে হবে। শুধুমাত্র ওই কবিতা পরীক্ষায় আছে নাম্বার পেতে হবে তার জন্য নয়, এখানে বিশ্লেষণ করতে হবে একটা মেয়ের মানসিকতা, স্বামী স্ত্রীর মধ্যেকার সম্পর্ক বন্ধন, আর সেই সময়ের পরিবেশ, সেই সময়ের মেয়েদের যে অসহায়তা। একজন মেয়ে যে কিনা একজন স্ত্রী স্ত্রী হয়ে সে 2 হাত ধরে তার কাছে অনুরোধ করছে, কাকুতি মিনতি করছে, কিন্তু সেই মুহূর্তে একজন স্বামীর কাছে প্রধান হয়ে উঠেছে যে তার রাজ্য, তার দেশ, তার পিতা, তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়া। তবে তার মানে এই নয় যে স্বামী হিসেবে তার দায়িত্ব পালন করেনি ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ কিন্তু স্ত্রীকে বুঝিয়েছে, সান্ত্বনা দিয়েছে, মিষ্টি মুখে তার চোখের জল মুছিয়েছে, এবং তার কাছ থেকে অনুমতি নিয়েই রওনা দিয়েছে লঙ্কাপুরীর উদ্দেশ্যে। তাই তোমরা ছেলেরা এখান থেকে যারা শিখছো, তারা কিন্তু একটু মন দিয়ে শোনো আর শেখো যে এইভাবে যখন অনুরোধ করবে, এইভাবে যখন তোমার কাছে যখন তোমার স্ত্রী এসে বলবে, তখন কিন্তু এরকমভাবে হুঙ্কার ছেড়ে বিদায় নিও না, পরে কিন্তু আর বাড়িতে ঢুকতে দেবে না। তো যাই হোক, এই সমস্ত ইমোজিগুলো কেন দিচ্ছিস রে? তাহলে লঙ্কাপুরীতে যাওয়ার আগে প্রমীলার কাছে ইন্দ্রজিৎ কিছুটা হলেও বাধা পেয়েছে, কিন্তু তাকে বুঝিয়ে সান্ত্বনা দিয়ে আশ্বস্ত করে তার কাছ থেকে বিদায় নিয়েছে। এখানে একটা সুন্দর উপমা ছিল। প্রমীলা যখন তার স্বামীকে যখন কাতরভাবে অনুরোধ জানাচ্ছে, অনুনয় বিনয় করছে এবং যুক্তি দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করছে, খুব সুন্দরভাবে একটা উপমা দিয়ে প্রমীলা কিন্তু বুঝিয়েছিল। উপমাটা খুব সুন্দর, আমি বুঝিয়েছিলাম। এই উপমাটা কে গুছিয়ে বলতে পারবি বলতো? বইটা সামনে রেখেছিস কিনা দেখ, বইটা দেখে বলতো লাইনটা। গহন কাননে ব্রততি বাঁধিলে সাধে, করিপদ যদি তার রঙ্গরসে মনঃ না দিয়া মাতঙ্গ যায় চলি, তবু তারে রাখে পদাশ্রয় যূথনাথ। কে পারবি এটা বলতে সুন্দর করে? মানেটা কি বলতে চাইছে? এতজনের মধ্যে কেউ একজন ট্রাই করো, এই লাইনটার গদ্য রূপে মানে বলো কি বলতে চাইছি। স্যার বলবো? নাম বলো তো। সৃজেতা। বলো। গভীর বনে ব্রতটি যখন হস্তির পদ জড়িয়ে ধরে বা আলিঙ্গন করে, কিন্তু তার রঙ্গরসে জড়িয়ে ধরে, এটাই খুব ভালো লাগছে, পা জড়িয়ে ধরা। ওকে। আচ্ছা, কিন্তু তার রঙ্গরসে মনও না দিয়ে বা সাড়া না দিয়ে সেই মাতঙ্গ যখন চলে যায়, কিন্তু যূথনাথ তাকে পদাশ্রয় রাখে। আচ্ছা, এইবারে বলো
যূথনাদ মানে কে আর মাতঙ্গ মানে কি? মাতঙ্গ মানে হাতি, আর যূথনাথ হচ্ছে শ্রেষ্ঠ হাতি বা দলপতি দলপতি অস্থি হাতি। দলের। এবারে যখন জঙ্গলে এই মাতঙ্গ তার পা থেকে ব্রততী মানে লতাকে ঝেড়ে ফেলে, অথচ কেন বলা হয়েছে যে যূথনাথ তাকে পদাশ্রয় রাখে, মানে পায়ে আশ্রয় দেয়, কেন বলা হয়েছে? এমনি বাস্তব যে অবস্থা, বাস্তব যে দিকটা, বাস্তব যে অবস্থাটা, সেটা যদি আমাদের ধারণা থাকে তাহলে এটা তোমরা এইভাবে বুঝে নিতে পারবে যে দলপতি হাতি মানে বিশাল দেহের, দলের মধ্যে শ্রেষ্ঠ হাতি। তো তার গায়ে যে স্পর্শকাতরতা, সেই স্পর্শকাতরতাটা কম, মানে যাকে সেন্সটা বলা, সেন্সিটিভিটিটা কিন্তু অনেক কম, মানে স্পর্শকাতরতা অনেক কম। আমি যদি এটা এখানে এইভাবে তুলনা করি তাহলে দেখবে আমাদের পায়ে ধরো জুতো পরতে গিয়ে যদি পায়ের মানে জুতোর ভেতরে যদি একটা বালির কণা, ছোট্ট একটা বালির কণাও থেকে যায়, দেখবে পাটা রজরজ করে না, পায়ে অস্বস্তি লাগতে থাকে না? হ্যাঁ যতক্ষণ হ্যাঁ। না পর্যন্ত ওই পা মানে হ্যাঁ জুতো স্যার। থেকে বালির কণা বা ওই ছোট কোনো টুকরোটা বের করে ফেলে দিতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু অস্বস্তি লাগতেই থাকে। কিন্তু আবার এমনও অনেকে আছে যারা জুতোর ভেতরে বালি কেন, কাঁটা ঢুকে গেলেও, বড় কিছু ঢুকে গেলেও ওই ওই জুতো পরে দৌড়াচ্ছে, হাঁটছে, ঘুরছে, কোনো অস্বস্তি আনে না। তার মানে তাদের পায়ের যে ওই স্পর্শকাতরতাটা সেটা অনেকটা কমে গেছে। আর বিশাল বড় হাতি, দলপতি হাতি, সেই দলপতি হাতির পায়ে গায়ের যে স্পর্শকাতরতা কম বলে ওর পায়ে যদি লতাপাতা জড়িয়েও যায়, ওর ওদিকে ভ্রুক্ষেপ নেই। ও কী করে? ওই ডালপালা ভেঙে টেঙে, লতাপাতা গাছপালা খেয়ে টেয়ে এগিয়ে যাচ্ছে। তারপরে কিছুটা যাওয়ার পর পা থেকে আপনার থেকেই ঝরে পড়ে যায় ওই ব্রততী বা লতা। কিন্তু ওই অন্যান্য হাতিগুলো, ছোট ছোট হাতিগুলো, তাদের পায়ে যদি লতাপাতা জড়িয়ে যায় ওরা খুব অস্বস্তি অনুভব করে। যতক্ষণ না পর্যন্ত পা থেকে ওই লাফিয়ে লাফিয়ে ঝেড়ে ফেলছে ততক্ষণ পর্যন্ত ওরা স্বস্তি পায় না। তাই বলছে যে পায়ে যদি ব্রততী তথা লতা জড়িয়ে যায় মাতঙ্গের পায়ে, মাতঙ্গ তাকে কিন্তু পায়ে আশ্রয় দেয় না, সাথে সাথেই ফেলে দেয়। কিন্তু যূথনাথ তাকে কিছুটা হলেও পদাশ্রয় রাখে, পায়ে আশ্রয় দেয়। তাই এখানে ইন্দ্রজিৎকে বলা হয়েছে যূথনাথের সঙ্গে তুলনা করে, আর অন্যান্য রাক্ষসদেরকে মাতঙ্গের সঙ্গে তুলনা করা হয়েছে। তাই বলছে তুমি তো যূথনাথ, আর সেই যূথনাথ যদি ইন্দ্রজিৎ হয় তাহলে প্রমীলা এখানে কে? প্রমীলাকে কার সঙ্গে তুলনা করা হলো? লতা, ব্রততীর সঙ্গে তুলনা করা হলো। তাহলে সেই ব্রততী হয়ে আমি কি তোমার পায়ে, তোমার শ্রীচরণে একটু আশ্রয় পাবো না? তুমি আমাকে ফেলে যাচ্ছ না জানিয়ে। তো সে তখন যুক্তি দিয়ে বুঝিয়ে তাকে শান্ত করে আশ্বস্ত করে তার কাছ থেকে বিদায় চেয়েছে, বিদায় চেয়ে নিয়েছে যে খুব শীঘ্রই তিনি ফিরে আসবেন, রামচন্দ্রকে হত্যা করে তার ভাইয়ের হত্যার প্রতিশোধ নিয়ে তিনি খুব শীঘ্রই আবার তার স্ত্রীর কাছে ফিরে আসবেন। এবং একজন স্ত্রী যদি স্বামীকে এই অবস্থায় না বোঝে, রাজ্য বিপন্ন, পিতা শোকাহত, রাজ্যবাসী আজ অসহায়, তাহলে এই অবস্থায় সবথেকে আগে দরকার ইন্দ্রজিৎকে। তাহলে ইন্দ্রজিৎ যেমন রাজ্যের জন্য, তেমনি সেই ইন্দ্রজিৎ আবার তার স্ত্রীর জন্য। তাহলে সেই স্ত্রীকেও বুঝতে হবে যে এই মুহূর্তে আমার জন্য নয়, এই মুহূর্তে রাজ্যের জন্য আগে দরকার স্বামীকে। তাই তিনি কিন্তু তাকে ছেড়ে দিয়েছেন, তাকে তার বন্ধন থেকে ওই মুহূর্তে সাময়িকভাবে বা ক্ষণিকের জন্য বিদায় দিয়েছেন। আর একজন বীর যোদ্ধা, তিনি রাজ্যের জন্য, তিনি দেশের জন্য তার দায়িত্ব কর্তব্য পালন করতে ছুটে গিয়েছেন। একজন দেশপ্রেমিকের মতো। একজন দেশপ্রেমিকের কাজ কি? দেশকে আগে রক্ষা করার জন্য ছুটে যাওয়া। তার মানে যে সময়কার কথা বলা হয়েছে সেই সময় তো পরাধীন ভারতবর্ষ। আর সেই পরাধীন ভারতবর্ষে সদ্য মানে কত সাল, 1861, তাহলে সেই সময়ে যখন দেশ জুড়ে পরাধীনতার শেকল পড়ে রয়েছে, তখন কিন্তু দেশের যারা নাগরিক তারা তো দেশপ্রেমিক, সেই দেশপ্রেমিকদের দরকার দেশের পাশে। তাই দেশপ্রেমিকদের অন্তরে
দেশাত্মবোধটাকে জাগানোর জন্য তথা নাগরিকদের অন্তর দেশাত্মবোধটাকে জাগানোর জন্য এমন এমন মেঘনাদ বধ কাব্যের মতো কাব্যের প্রয়োজন হয়ে পড়েছিল। তার মানে এই কাব্যটা কিন্তু নিছক লেখা হয়েছে তা নয়, শুধু লিখতে হয় কবি লিখেছেন তা নয়, আর আসলে ওই সময়ে দাঁড়িয়ে একজন নাগরিক হিসেবে, একজন মানুষ হিসেবে, একজন ভারতবাসী হিসেবে, একজন পরাধীন ভারতবাসী হিসেবে যে পরাধীনতার কষ্টটা কবি অনুভব করেছিলেন সেখান থেকে বের করে নিয়ে আসার জন্য তার প্রয়াস ছিল এই মেঘনাদ বধ কাব্য। মানুষের চেতনাটা জাগুক। রাম লক্ষ্মণকে বহিঃশত্রু বলে ভাবা হয়েছিল এই মেঘনাদ বধ কাব্যে, বহিঃশত্রু। এরা তো বাইরের থেকে এসেছে, রাবণ রাজ্য শাসন করছে, এটা তো রাবণের দেশ, রাবণের রাজ্য, এটা ইন্দ্রজিতের রাজ্য, এটা বীরবাহুর রাজ্য। আর সেই বীরবাহু রাবণ আর ইন্দ্রজিতের রাজ্যে, শূর্পণখার রাজ্যে বহিরাগত জাতি হয়ে ঢুকে পড়েছে কে? না, সীতা, রাম, লক্ষ্মণ, এরা ঢুকে পড়েছে। তার মানে এই বহিরাগত রাম লক্ষ্মণকে তুলনা করা হয়েছে কার সাথে? ওই বহিরাগত ইংরেজ পরাধীন ভারতবর্ষে যারা শাসকের নামে শোষণ শুরু করেছিল। তাহলে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, আর তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য জাতির মধ্যে জাগাতে হবে সাজাত্যবোধ, স্বজাতির প্রতি ভালোবাসা জাতির মধ্যে জাগাতে হবে, দেশের প্রতি ভালোবাসা। আর সেই ভালোবাসা কিন্তু সাহিত্য জাগাতে পারে, কারণ সাহিত্য একটা মাধ্যম, যে সাহিত্য সমাজ সংশোধনের হাতিয়ার। এমন কাব্যের প্রয়োজন হয়ে পড়েছিল তাই। আর সেই কাব্যটা লিখতে গিয়ে তিনি তার কবি হিসেবে বা একজন শিল্পী হিসেবে যেমন দায়িত্ব পালন করেছেন, তেমনি একজন সমাজ সচেতন নাগরিক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। আর দীর্ঘকালের যে জড়তা, দীর্ঘকালের যে কি বলবো, ওই প্রাচীন সনাতন ধ্যান ধারণা, তাকে ভেঙে চুরমার করে দিয়ে আধুনিক ভাবনায় উজ্জীবিত করেছেন, রাঙিয়ে দিয়েছেন এই কাব্যের মধ্য দিয়ে। তো ইন্দ্রজিৎ যখন রথে চড়ে লঙ্কাপুরীর উদ্দেশ্যে যাচ্ছেন, তখন রথ তার হৈম পাখা মেলে উড়ে চলেছে। রথ যেন পাখা মেলে আকাশে উড়ে চলেছে। আর সেই রথের উড়ে যাওয়াটাকে তুলনা করা হয়েছে একটা সুন্দর উপমার সাহায্যে। বলো তো উপমাটা কি ছিল? কেউ কি ছিল? স্যার হেম পাখা বিস্তারিয়া যেন উড়িলাম। রাইট, বইটা সামনে রাখো, বইটা দেখে সুন্দর করে। আমি কিন্তু কবিতা মুখস্থ করতে বলেছিলাম, কবিতা মুখস্থ করার জন্য এখনো টাইম আছে, কবিতা কিন্তু মুখস্থ করতে হবে। যদি তোমরা মনে করো যে না আমরা স্যারের কথা শুনবো না, স্যার বলছে একরকমের, আমরা আমাদের মতো করবো, তাহলে কিন্তু ওই রকম ধরনের ভালো নাম্বার আশা করো না। আমি বলেছি যে আমার শুধু কথাগুলো শোনো, পড়ার চাপ নিতে হবে না, কিন্তু যতটুকু বলছি যেরকমভাবে বলছি সেরকমভাবে ফলো করো, নাম্বার কিন্তু আপনা আপনি চলে আসবে। নাম্বারের দিকে লক্ষ্য রেখে আমরা ছুটবো না, আমরা ছুটবো আমাদের বোঝার জন্য, আমাদের জানার জন্য। আমরা এই কবিতাটাকে মুখস্থ করব, কারণ করবই। দেখবে কিছু কবিতা যদি মুখস্থ থাকে না, যখন আমরা একা থাকবো, যখন আমাদের মন খারাপ হয়ে যাবে, যখন এমন কোনো পরিবেশ তৈরি হবে, তখন কিন্তু আমরা এই কবিতাগুলোকে গুনগুনিয়ে উঠবো। সেই কবিতা আমাদের ভালো লাগার মাধ্যম। খারাপ অবস্থায়, মন খারাপের সময় ভালো লাগা তৈরি করবে কবিতা। আমরা কিন্তু গুনগুনিয়ে উঠবো, কখনো গান, কখনো কবিতা আমাদের মনটাকে ভালো করে দেয়। তাই পরীক্ষার জন্য নয়, এই কবিতাগুলো নিজের জন্য পড়বো। এই কবিতাটাকে মুখস্থ করলে এত সুন্দর উচ্চারণটা হবে, উচ্চারণের যে মানে উচ্চারণটার ভঙ্গিটা যেটা, সেই ভঙ্গিটাই পাল্টে দেবে। উচ্চারণে জড়তা যদি থাকে কারোর মধ্যে, সেই জড়তাটাই কাটিয়ে দেবে, এত সুন্দর উচ্চারণ। কবি মাইকেল মধুসূদন দত্ত ক্লাস তখন বোধ হয় 5 টাইপে পড়ে, মানে কত 9 বছর বয়সটা হবে। তো 9 বছর বয়সে রামায়ণ মহাভারতের ওই যে পাঁচালীর ঢঙের পাঠ করা, অসাধারণ পাঠ করতে শিখে গিয়েছিলেন। পরবর্তীতে ওই রামায়ণ মহাভারত তার কাব্যের উপাদান যোগানের সাহায্য করেছিল। তাই এত সুন্দর উচ্চারণ। এই যে নাট্যকার শম্ভু মিত্র ছিলেন, নিশ্চয়ই শম্ভু মিত্রের নাম শুনেছ, বাংলা সাহিত্যের অসাধারণ নাট্যকার, অভিনেতা। তো সেই নাট্য রচয়িতা, অভিনেতা শম্ভু মিত্র, তিনি এই মেঘনাদ বধ কাব্য অসাধারণভাবে পাঠ করতে পারতেন। যখন বালিগঞ্জ গভর্নমেন্ট কলেজে গভর্নমেন্ট স্কুলে পড়াশোনা করতো, তখন অসাধারণ পাঠ করতে শিখেছিলেন। তার মানে আবৃত্তি, কবিতা পাঠ, এগুলো কিন্তু দরকার আছে। আর যারা আবৃত্তি করতে পারি না, আমিও পারি না আবৃত্তি করতে, কিন্তু আমরা সুন্দর করে পড়ার চেষ্টা করব, বারবার পড়বো, মুখস্থ করব, মুখস্থ করতেই হবে। কবিতা মুখস্থ না করলে কিন্তু আমাদের
মাধ্যমিকের ফাইনালে 90 মিনিমাম 90 আশা করো না, কবিতা মুখস্থ করতেই হবে। যাই হোক, এখানে তাহলে উপমা ছিল যে হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল। যখন উড়ে যাচ্ছে রথ এবং ইন্দ্রজিৎ যখন প্রচণ্ড রোষে ক্রোধে যখন তার ধনুকের ছিলায় প্রচণ্ড জোরে টান দিচ্ছে, ধনুকের ছিলা বা গুণে টান দিচ্ছে, মানে সিঞ্জিনিতে যখন জোরে জোরে আওয়াজ হচ্ছে, সেই আওয়াজটাকে তুলনা করা হয়েছে আর একটা উপমা দিয়ে। কি উপমা ছিল বলতো? স্যার পক্ষীন্দ্র যথা নাদে মেঘ বাজে ভৈরবে। হ্যাঁ, পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে। পক্ষীন্দ্র মানে কি? স্যার গরুড় পাখি, মানে পক্ষীদের মধ্যে পক্ষীদের মধ্যে ইন্দ্র মানে শ্রেষ্ঠ, কিন্তু এখানে গরুড় পাখি। এই যে পুরাণে আছে বিষ্ণুর বাহন হচ্ছে গরুড়, সেই গরুড় পাখি যখন মেঘের মধ্য দিয়ে উড়ে যায় তখন সে তারস্বরে চিৎকার করে, আর সেই তারস্বরে বিকট চিৎকারের সঙ্গে তুলনা করা হয়েছে এ যেন গরুড় পাখির বিকট চিৎকার এই ইন্দ্রজিতের ধনুকের ছিলা তথা গুণ তথা সিঞ্জিনির আওয়াজ তথা টঙ্কার চারদিকে আকাশ বাতাসকে কম্পিত করছে। তারপরে লঙ্কাপুরীতে যখন উপস্থিত হলো তখন লঙ্কাপুরীর বীর যোদ্ধারা তাকে দেখে হুঙ্কার দিচ্ছে, জয়ধ্বনি দিচ্ছে, তাদের মনোবল কয়েক গুণ বেড়ে গেছে। আর একজন পুত্র হিসেবে পিতার প্রতি যে দায়িত্ব কর্তব্য তার আছে, পিতার প্রতি যতটা সম্মান, যতটা ভক্তি প্রদর্শন করা দরকার উচিত, সেই ভক্তি সম্মান কিন্তু তিনি প্রদর্শন করেছেন। তাকে প্রণাম করে তারপরে বিনম্র সহকারে লঙ্কার ওই তৎকালীন অবস্থার কথা জানিয়ে তিনি অনুমতি চেয়েছেন যুদ্ধে যাওয়ার জন্য। এবং সেই যুদ্ধে গিয়ে ইন্দ্রজিৎ লঙ্কাপুরীর শত্রু রামকে তিনি প্রথমে অগ্নিবাণে ভস্ম করবেন, তারপরে বায়ু অস্ত্রে তাকে নিশ্চিহ্ন করে দেবেন। আর যদি পিতা চান তাহলে তাকে বেঁধে নিজে নিয়ে আসবেন এবং পিতার রাজপদে পিতার শ্রীচরণে তিনি অর্পণ করবেন। কিন্তু একজন পিতা হিসেবে তার মনের মধ্যে একটা ভয় তৈরি হয়েছে, আশঙ্কা তৈরি হয়েছে, কারণ এর আগে এক পুত্রকে তিনি হারিয়েছেন, এর আগে তার বীর ভাইকে হারিয়েছেন। তার একে বীর যোদ্ধাদের হারানোর ফলে পিতা রাবণের মনের মধ্যে একটা ভয় আশঙ্কা জেগে দিচ্ছে, এরপরে না জানি আমার আর এক পুত্রকে যুদ্ধে পাঠিয়ে হারাতে হবে। তাই পিতা হিসেবে আশঙ্কিত তিনি। সেই সাথে সাথে রাবণ দেখেছে যে বিধি তথা বিধাতা তার প্রতি বিরূপ। বিধাতা তার প্রতি কীরকমভাবে বিরূপ হয়েছে, দুটো তথ্য দিয়ে, দুটো যুক্তি দিয়ে রাবণ বুঝিয়েছে বিধাতা তার প্রতি বিরূপ। আমার সঙ্গে আমার কপাল অর্থাৎ আমার সঙ্গে আমার ভাগ্য সাথ দিচ্ছে না। বলতো বিধাতা যে তার প্রতি বিরূপ, দুটো যুক্তি দিয়ে বুঝিয়েছে। কি কি দুটো যুক্তি? রামচন্দ্র তার স্বরে মারা গিয়েও আবার বেঁচে উঠেছে। হ্যাঁ, রামচন্দ্র। মানুষ তো মরণশীল, মানুষ তো মরণশীল, মানুষ তো একবার মারা গিয়ে আর তো বেঁচে উঠবে না। কিন্তু এখানে দেখা যাচ্ছে মানুষ তথা রামচন্দ্র মারা গিয়ে আবার বেঁচে উঠেছে। এটা তো বিধির বিধানের বিরুদ্ধে, নিয়ম লঙ্ঘন হয়ে গেছে। আর একটা কি? না, বীরবাহুর মৃত্যু না, শিলার জলে ভাষাটাই যে বললো ওটাই হবে। বীরবাহুর, আমি কি বলছি যে বীর, এটা লিখতে হবে যে বীরবাহুর মৃত্যু, রাবণের আরেক ভাই কুম্ভকর্ণের মৃত্যু, এগুলো রাবণকে ভয় পাইয়ে দিয়েছিল। সেই সাথে সাথে দুটো বিধির বিধানের লঙ্ঘন তাকে আরও ভয় পাইয়ে দিয়েছিল বা আশঙ্কিত করেছিল। সেটা হচ্ছে শিলার জলে ভাসা। শিলা, পাথর, পাথর তো কখনো জলে ভাসতে পারে না, কিন্তু দেখা যাচ্ছে লঙ্কাপুরীতে আসার জন্য এই বানর বাহিনী ওই জলে শিলার উপরে রাম নাম লিখে ভাসিয়ে দিচ্ছে আর শিলাগুলো জলে ভেসে যাচ্ছে। তো শিলা কখনো জলে ভাসে? তার মানে এখান থেকে বোঝা যায় যে বিধি আমার প্রতি বিরূপ। রাবণ ভাবছে যে ভাগ্য অদৃষ্ট আমার বিরুদ্ধে যাচ্ছে, তার মানে এই অবস্থায় যদি আমি আমার আরেক পুত্রকে যুদ্ধে পাঠাই তাহলে সেই পুত্রকে আমাকে হারাতে হবে, তাহলে আমি কিছুতেই হারাতে চাই না। কিন্তু একজন পুত্র হিসেবে তার দায়িত্ব আছে পিতাকে বোঝানো, পিতার মনোবল হওয়া, পিতার শক্তি হওয়া, সাহস হওয়া। পিতাকে আশ্বস্ত করছে, বোঝাচ্ছে, বলছে যে তোমার মতো রাজেন্দ্র, রাজাদের মধ্যে শ্রেষ্ঠ, তিনি কি করে সামান্য ওই নর, ওই মানুষ রামচন্দ্রকে ভয় পাচ্ছেন, তাকে তুমি ডরাও কি করে?
আর ইন্দ্রজিৎ ইন্দ্রজিৎ তো পুত্র, তাই রাবণের কাছে তিনি পুত্র, পুত্র তো দাস তুল্য, সেবক তুল্য। এই পুত্র দাস যদি থাকতে থাকতে তুমি যদি যুদ্ধে যাও, তাহলে তাহলে এই কলঙ্ক, এই যে পুত্র জীবিত আছে বাড়িতে বসে আছে অথচ পিতা যাচ্ছে যুদ্ধে, পুত্র যখন লায়ক হয়ে যায়, পুত্র যখন যোগ্য হয়ে যায়, অথচ পুত্র যখন অলস অকর্মণ্যের মতো বাড়িতে বসে থাকে, আর বাবা যখন কাজ করতে যায়, এটা তো লজ্জা। পাড়ার লোকেরা কি বলবে, দেশের লোকেরা কি বলবে, যে কুলাঙ্গার বেটা বসে রয়েছিস, বাবা যাচ্ছে বুড়ো বয়সে কাজ করার জন্য। হ্যাঁ, এই জন্য বলা হয় না যে বাবা উপার্জনক্ষম থাকতে থাকতে, বাবার উপার্জনের সময় থাকতে থাকতে, বাবার চাকরি থাকতে থাকতে, বাবার কাজ করার ক্ষমতা থাকতে থাকতে ছেলে মেয়েদের কিন্তু যোগ্য হিসেবে তৈরি হয়ে যেতে হয়। না হলে সেই বাবা বা মায়ের দুঃখের শেষ থাকে না। যখন দেখতে পাচ্ছে যে একে একে সবাই চাকরি পেয়ে যাচ্ছে বন্ধুদের থেকে, অথচ নিজের ছেলেটা চাকরি পাচ্ছে না, বেকারত্বের যন্ত্রণা নিয়ে এখনও বসে আছে, বাবার চাকরি শেষ হয়ে আসছে বা বাবার কাজ করার ক্ষমতা হারিয়ে যাচ্ছে, তখন কিন্তু সেটা পুত্রের উপরে অনেকটা চাপ তৈরি হয়। তাই আমি বলবো প্রত্যেককে যে সময় থাকতে থাকতে নিজের পায়ের উপরে দাঁড়িয়ে পড়বে, দাঁড়াও। না হলে একটা সময় আসবে যখন পাড়া প্রতিবেশী লোকজন চারদিক কিন্তু তোমার বিরুদ্ধে কথা বলবে, সমালোচনা করবে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে তুমি সেই কষ্টটা নিতে পারবে না, সেই চাপটা নিতে পারবে না। যখন দেখবে বাবা পারছে না আর নিজে বাড়িতে বসে রয়েছে, কিছু করতে পারছো না, তখন কিন্তু ওটা কলঙ্কের কথাই মনে হবে। এটাও তাই, যে একজন পিতা যুদ্ধে যাচ্ছে আর পুত্র বাড়িতে বসে রয়েছে, এটা তো কলঙ্কের। আর এই কলঙ্ক সারা জগতে ঘুষিবে, মানে সারা জগতে ঘুরে বেড়াবে, রাষ্ট্র হয়ে যাবে। এটা লজ্জা। এই লজ্জার কথা শুনে কে হাসবে, কে হাসবে? মেঘবাহন, মেঘ বাহন যার, দেবরাজ ইন্দ্র হাসবে। যে ইন্দ্রকে আমি পরাস্ত করেছি, তাকে পরাস্ত করার কারণে আমার নাম হয়েছে ইন্দ্রজিৎ। অথচ আমি যদি এরকম কলঙ্কের কাজ করি, সেই দেবরাজ ইন্দ্র তথা মেঘবাহন কিন্তু আমার এই আচরণে আমাকে আমার প্রতি হাসবে, আমার প্রতি বিদ্রূপের হাসি হাসবে। আর আমার প্রতি রুষ্ট হবে আমাদের কুল দেবতা। কে কুল দেবতা? কে? অগ্নিদেব রুষ্ট হবে। আমি দুইবার এর আগে রাঘবকে হারিয়েছি, রামচন্দ্রকে হারিয়েছি, অতএব আরেকবার তিনি অনুমতি চেয়েছেন। এই অনুমতি তিনি চেয়েছেন, এবার এমনভাবে তাকে হত্যা করব, এমনভাবে তাকে অগ্নিবাণে ভস্ম করে বায়ু অস্ত্রে নিশ্চিহ্ন করব, যে জগতে আর কোনো ওষুধ নেই, ওষুধ আবিষ্কার, করোনার মতো ওষুধ আবিষ্কার করা যাচ্ছে না, ওষুধ নেই যে বাঁচানো যাবে। এই চীনের মতো এমন এমন ভাইরাস ঢালবো, জগতের আর কোনো ওষুধ খুঁজে পাওয়া যাবে না এই ভাইরাস থেকে মুক্ত করার জন্য। বুঝতে পারছিস তো? বলছে হ্যাঁ, দেহ আজ্ঞা মরে দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে। কিভাবে ও জগতে এমন কি ওষুধ আছে ওই রামচন্দ্রকে এবার বাঁচাবে, এমনভাবে ওকে হত্যা করব, নিশ্চিহ্ন করব, কোনো ওষুধ দিয়ে ওকে বাঁচানো যাবে না। যাই হোক, পিতা তো আশঙ্কিত হয়ে পড়েছে। পিতা আশঙ্কিত হয়ে পড়েছে তার কারণ তার ভাই কুম্ভকর্ণের অকাল মৃত্যু। অকালে ঘুম ভাঙানোর কারণে কুম্ভকর্ণের যে অকাল মৃত্যু হলো, সেই অকাল মৃত্যুতে ভেঙে পড়েছে রাজা রাবণ। তাই তিনি আশঙ্কিত হয়ে বলেছেন যে সিন্ধু তীরে অর্থাৎ সমুদ্রের তীরে তার দেহ খণ্ড বিখণ্ড হয়ে পড়ে রয়েছে। এখানেও একটা সুন্দর উপমার সাহায্যে তুলনা করা হয়েছে। উপমাটা কি ছিল বল? ওই তরু না তরু, হ্যাঁ তরু, তরু গাছ। গাছের ওপরে যখন বজ্রাঘাত হয়, বজ্র পড়ে, তখন গাছের মাথাটা কিন্তু ছিন্ন ভিন্ন হয়ে যায়। পাহাড়ের মাথায় শীর্ষে যখন বজ্রাঘাত হয়, তখন পাহাড়ের উপরের ভাগটাও কিন্তু এরকমভাবে ছিন্ন বিচ্ছিন্ন বা এরকম বিধ্বস্ত হয়ে যায়। তো পাহাড়ের উপরে, গিরিশৃঙ্গের উপরে কিংবা তরুর ওপরে বজ্রাঘাতে যেরকম অবস্থা হয়, ঠিক তেমনিভাবেই কুম্ভকর্ণের দেহ ছিন্ন ভিন্ন হয়ে পড়ে রয়েছে। কোথায়? ড্রেনের ধারে পড়ে আছে, ড্রেনের ধারে, ড্রেন ড্রেন, হ্যাঁ ড্রেন না, সমুদ্রের ধারে পড়ে রয়েছে। যাই হোক, তোমার যদি একান্তভাবে যুদ্ধে যেতে মনে হয়, তাহলে আমার তোমার প্রতি শেষ পরামর্শ, তুমি আগে কোথায় যাও বলো? নিকুম্ভিলা যজ্ঞাগারে যাও। নিকুম্ভিলা যজ্ঞাগারে গিয়ে কি করবে? ইষ্ট দেবতার পূজা করবে। ইষ্ট দেবতা কে?
ইষ্ট দেবতা অগ্নি। অগ্নি, অগ্নিদেবের পূজা করলে কি হবে? রামচন্দ্রকে হ্যাঁ, ইন্দ্রজিৎ যদি তার এই অগ্নি দেবতাকে তুষ্ট করতে পারে, তাহলে সে যে ব্রহ্মার কাছ থেকে আশীর্বাদ পেয়েছিল, সেই আশীর্বাদে, সেই বরে যে কোনো যুদ্ধে তিনি অপরাজেয় হয়ে উঠবেন। অর্থাৎ ইন্দ্রজিৎ ইষ্ট দেবতাকে তুষ্ট করার পরে যুদ্ধে গেলে সেই যুদ্ধে তিনি জয়ী হবেন। তাই পিতা তাকে এই উপদেশ দিয়েছেন, এই পরামর্শ দিয়েছেন, তিনি যেন অগ্নিদেবকে তুষ্ট করেন, নিকুম্ভিলার যজ্ঞ করে নিকুম্ভিলার যজ্ঞাগারে গিয়ে নিকুম্ভিলার যজ্ঞ শেষ করেন বা সম্পন্ন করেন। আর তিনি তাকে সেনাপতির পদে বরণ করলেন গঙ্গা জল দিয়ে। আর 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 যা যা দরকার সেনাপতি হিসেবে তাকে বরণ করে নেওয়ার জন্য গঙ্গা জল, এই গঙ্গোদক মানে গঙ্গা জল, যথাবিধি লয়ে মানে যথাবিধি আর বিধি নিয়ম সহকারে যা যা করা দরকার সব কিছু করে তাকে অভিষেক করলো, যুদ্ধে সেনাপতি হিসেবে বরণ করে নিল। এরপরে আমাদের পরবর্তীতে আছে এই ইন্দ্রজিৎ যখন লঙ্কাপুরীর এই নিকুম্ভিলার যজ্ঞাগারে গিয়ে ইষ্ট দেবতার আরাধনা করবে, ঠিক সেই মুহূর্তে বিভীষণের পরামর্শে লক্ষণ ওই নিকুম্ভিলার যজ্ঞাগারে প্রবেশ করবে ইন্দ্রজিৎকে ওখানে হত্যা করার জন্য। হ্যাঁ, ওখানে তাকে নির্মমভাবে হত্যা করবে। এই কারণেই এই কাব্যের নাম হয়েছে মেঘনাদ বধ। এখানে মেঘনাদে বধের কথা রয়েছে, পরবর্তীতে মেঘনাদকে বধ করা হবে, হত্যা করা হবে এই কাহিনীটাতে। আর ইন্দ্রজিতের সব থেকে প্রিয় চরিত্র রামায়ণের মধ্যে কিন্তু কোন চরিত্র, কি বোঝা যাচ্ছে? রামায়ণের সব থেকে প্রিয় চরিত্র, ভুল বললাম, কবি মধুসূদন দত্তের রামায়ণের সব থেকে প্রিয় চরিত্র কোন চরিত্রটা, কি মনে হচ্ছে? ইন্দ্রজিৎ। মানে ইন্দ্রজিতের চরিত্রটাকে এতটা মানে আবেগ দিয়ে, এতটা মানে অনুভূতি দিয়ে, এতটা হৃদয় দিয়ে অনুভব করে তাকে এঁকেছেন। এবং তিনি লিখেছিলেন ভূমিকাতে, এই কাব্যের ভূমিকাতে, যে ইন্দ্রজিতের মৃত্যুটা যখন তিনি লিখছিলেন না, মৃত্যুটার কথা লিখতে গিয়ে তার অন্তরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল আর তার চোখ থেকে জলও পড়েছিল। মানে কবি যখন ইন্দ্রজিতের মৃত্যুর কথা লিখছে, কবির চোখ দিয়েও জল পড়ছে। আসলে কাব্যের সঙ্গে চরিত্রের সঙ্গে কতখানি একাত্ম হলে ঠিক এই রকম এত সুন্দর কাব্যকে উপস্থাপন করা যায়। আসলে কাব্যের মধ্যে ডুবে যেতে হয়, নিজের যে সুপ্ত প্রতিভাটাকে একবারে উজাড় করে দিয়ে তিনি লিখেছেন, নিজেকে সম্পূর্ণভাবে উজাড় করে দিয়েছিলেন, নিংড়ে দিয়েছিলেন এই কাব্যের মধ্য দিয়ে। ওই জন্য এত সুন্দর একটা কাব্য উপহার পেয়েছি আমরা বাঙালিরা, উপহার পেয়েছে আমাদের বাংলা সাহিত্য।